everyone, this is Shakil. Welcome to my channel. Actually, আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। মূলত সংযুক্ত আরব আমিরাতে যারা অবস্থানরত আছেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা হয়তো অবগত আছেন যে রিসেন্টলি আরব আমিরাত সরকার একটি বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য সুবিধা দিয়েছে। সুবিধাটা হচ্ছে যারা অবৈধ বাংলাদেশি ভাইয়েরা অলরেডি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আছেন তাদের জন্য এই সুবিধা। কারণ যারা অবৈধভাবে বাংলাদেশি ভাইয়েরা ইউইতে অবস্থান করছেন তারা চাইলে সেপ্টেম্বর মাস থেকে মানে 1 সেপ্টেম্বর 2024 থেকে এই সুবিধাটা গ্রহণ করতে পারেন। কিন্তু এই সুবিধাটা গ্রহণ করতে হলে আমি কোথায় যেতে হবে এবং কতগুলো প্রশ্ন নিয়ে আসা হয়েছে, তো আমি সেই প্রশ্নগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর এই প্রশ্নগুলো যদি তুলে ধরি এবং তার উত্তরগুলো যদি আপনাদের সামনে আমি নিয়ে আসি তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং প্রশ্ন এবং উত্তরগুলো যদি আমি দিই তাহলে ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে। তো আমি আসলে দুবাই কনসুলেট কর্তৃক একটা কি বলবো বিজ্ঞপ্তি দিয়েছে, এখানে কতগুলো প্রশ্ন উত্তর এবং প্রশ্ন উত্তর সাজানো হয়েছে। প্রায় আপনার কয়েকটা প্রশ্ন আছে, আমি দেখি একটু, প্রায় 20টা প্রশ্ন এবং উত্তরও আছে। সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনার আত্মীয় স্বজন যদি কেউ এই অবৈধভাবে ইউইতে থাকে তাদের জন্য উপকৃত হবে। সেজন্য মূলত আজকের ভিডিওটা আমি বানাবো। তাহলে আমি দুবাই কনসুলেট কর্তৃক যে একটা নীতিমালা এবং প্রশ্ন উত্তর দিয়েছে সেই প্রশ্নগুলো আমি আপনাদের সম্মুখে রেডি করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সংযুক্ত আমিরাতে সাধারণ কমা কখন শুরু হবে এবং কতদিন চলমান থাকবে। তার প্রশ্নের উত্তরটা হচ্ছে উত্তর 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 অক্টোবর পর্যন্ত এই সুবিধাটা চালু থাকবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, সংযুক্ত আরব আমিরাতে সাধারণ কমা কখন শুরু হবে এবং কতদিন চলমান থাকবে। তার প্রশ্নের উত্তরটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত এই সুবিধাটা আপনারা পাবেন। ঠিক আছে, তাহলে দ্বিতীয় এই প্রশ্নটা করি, কারা সাধারণ কমা আওতায় মুক্ত হবেন, মানে এই সুবিধাগুলো কারা পাবেন। হ্যাঁ, মূলত অনিয়মিত আনডকুমেন্টেড অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ 1 সেপ্টেম্বরের পূর্বে শেষ হয়েছে বা এর আগে কি বলবো মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারা এই সুবিধাটি ভোগ করতে পারবেন। তারপর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাধারণ কমা 2024 সেবা পেতে কোথায় যেতে হবে। উত্তর দুবাইয়ের ভিসাধারীগণ আল আবির ইমিগ্রেশন এবং অন্যান্য আমিরাতের ভিসাধারীগণ সংশ্লিষ্ট ইমিগ্রেশন যেতে হবে। সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী ইউএই সরকার অনুমোদিত টাইপিং সেন্টার তাহসিল আমির সেন্টারে যেতে হবে। ঠিক আছে, আর চতুর্থ প্রশ্ন হচ্ছে ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। সেটার উত্তর হচ্ছে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পাওয়ার জন্য মূল পাসপোর্ট এবং কনসুলেট হতে ট্রাভেল পারমিট লাগবে। 4 নম্বর প্রশ্নটা আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, যা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পাওয়ার জন্য মূল পাসপোর্ট বা কনসুলেট হতে ট্রাভেল পারমিট অবশ্যই লাগবে। 5ম প্রশ্নটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে থাকে যথাযথ ডকুমেন্ট না থাকে তারা কি সাধারণ কমার আওতাভুক্ত আসবে। হ্যাঁ, সেটার উত্তর হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অনুপ্রবেশ অলরেডি করেছেন আপনারা, তারা পাসপোর্ট বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণ, সংশ্লিষ্ট দেশের ভিসা প্রমাণসহ পূর্ববর্তী ভিসা তত্ত্বাবধানসমূহ কনসুলেট হতে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট নিতে হবে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন হচ্ছে কত বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে না। এই যে আমরা একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিই, সেটা কত বছর বয়স হলে প্রয়োজন হবে না। আপনি ইউএইতে অবস্থান আছেন সেক্ষেত্রে আর কি, তাইলে আপনার আবেদনকারীর বয়স যদি 15 বছরের কম হয় তাহলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে না। আর 7 নম্বর প্রশ্ন হচ্ছে ইমিগ্রেশন হতে ইস্যুকৃত এক্সিট পারমিট এর মেয়াদ কতদিন থাকবে। ইমিগ্রেশন হতে এক্সিট পারমিটের প্রাপ্তির পর দেশে যাওয়ার জন্য 14 দিনের মেয়াদ থাকবে। অর্থাৎ আপনি যদি ইমিগ্রেশন হতে ইস্যুকৃত
এক্সিট পারমিটটি নিয়ে ফেলেন, তাহলে 15 দিনের ভিতরে আপনাকে ওইটা সব কিছু কমপ্লিট করে চলে যেতে পারবেন বা চলে যেতে হবে। 8 নম্বর প্রশ্ন, ইমিগ্রেশন হতে এক্সিট পারমিট পেতে কত সময় লাগবে? সংশ্লিষ্ট ইমিগ্রেশন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার পর এক্সিট পারমিট ইস্যু করা হবে। ঠিক আছে, তাহলে এখন 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হারানো পাসপোর্টের ক্ষেত্রে কি অনলাইন আবেদনের জন্য মাধ্যমে পুলিশ রিপোর্ট প্রয়োজন হবে? মানে আপনি পাসপোর্ট হারাই ফেলছেন, ইউইতে আছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সংশ্লিষ্ট ইমিগ্রেশন ভিসা রেকর্ড চেক করার পর আপনার অ্যাবসকন্ডিং তামিম কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগ থাকে, তাহলে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট ভিসার নিয়মিত করার জন্য পুলিশ রিপোর্ট লাগবে। ঠিক আছে, তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে পরবর্তী ইউইতে আপনি প্রবেশ করতে পারবেন কি না, এটা ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, 10 নম্বর আর্টিকেলটা। তো সেটার উত্তর হচ্ছে, সাধারণ ক্ষমা যদি আপনি পান, সুযোগ গ্রহণ করে এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে পুনরায় ইউই আসার ক্ষেত্রে ব্যান বা নিষেধাজ্ঞা দেওয়া হবে না। অর্থাৎ আপনি এখন অবৈধভাবে আছেন ইউইতে, আপনি যদি এখন এক্সিট পারমিটটা যদি নিয়ে দেশে চলে আসেন, পরবর্তী যদি আপনি আবার কখনো ভিজিট ভিসা নিয়ে বলেন, আবার জব ভিসা, লেবার ভিসা, আর কি যে কোনো ভিসায় আপনি আসতে পারবেন, সেতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইগুলো 10টি প্রশ্ন। আমার ভিডিওটা অ্যাকচুয়ালি লম্বা হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রশ্নগুলো অনেক। ঠিক আছে, আরও 10টা প্রশ্ন আসে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, আদালতে মামলা চলাকালীন কি সাধারণ ক্ষমা দেওয়া হবে? সেটার উত্তর হচ্ছে, সাধারণ ক্ষমার সুবিধা প্রাপ্তির জন্য আদালত থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। যদি আপনার কোনো মামলা থাকে ইউইতে, তাইলে সেটা কি বলবো, আপনার কি আদালত থেকে, যেহেতু আপনার মামলা আছে সেটা আদালতেই থাকবে, সেটা আদালত থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হবে, তাইলে আপনি যাইতে পারবেন, আদারওয়াইজ সেটা নিয়ে গাফলা আছে। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, যাদের বিরুদ্ধে অ্যাবসকন্ডিং কাজের বিঘ্ন ঘটার অভিযোগ, ঠিক আছে, তারা কি সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবে? উত্তরটা হচ্ছে, মামলা ধরনের উপর নির্ভর করবে, মামলার ধরনের উপর নির্ভর করবে। অ্যাবসকন্ডিং কাজের আপনি যে বিঘ্নটা ঘটাইছেন, এখানে যে হট্টগোলটা লাগাইছেন বা যে ধরনের আপনি ক্রাইম করছেন, ক্রাইমটা বাতিল করতে হবে, রিমুভ করতে হবে। ঠিক আছে, তারপর আপনাকে ইমিগ্রেশন হতে যাওয়ার জন্য এক্সিট পারমিট ইস্যু করা লাগবে, তারপর আপনি যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর 13 নম্বর প্রশ্ন, আপনি অ্যাবসকন্ডিং কাজের বিঘ্ন ঘটানোর অভিযোগ রিমুভ বাতিল করার জন্য আবেদনকে কোথায় যেতে হবে? যদি আপনি কোনো একটা ক্রাইম করছেন, আপনার কোনো একটা প্রবলেম আছে, ইউইতে কেস আছে, তো আপনি এটা কীভাবে রিমুভ করবেন? সেটার জন্য আপনাকে করতে হবে কি, আবেদনকারীকে এই অ্যাবসকন্ডিং রিমুভ বাতিল করার জন্য সংশ্লিষ্ট ইমিগ্রেশনে নিজে যেতে হবে। ইমিগ্রেশনের কাজগুলো যেখানে হয় সেখানে আপনাকে নিজে যেতে হবে, অথবা আপনি আমের সেন্টারে গিয়ে ওদের সাথে বসবেন, কথা বলবেন। ঠিক আছে, তাহলে 14 নম্বর প্রশ্নটা আসি। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, আবেদনকারী কীভাবে তার পাসপোর্ট পুনরুদ্ধার করতে পারবে যা স্পন্সর কর্তৃক ইমিগ্রেশনে জমা দেওয়া হয়েছে? সেটার উত্তর হচ্ছে, সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যোগাযোগ করা হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনকারীকে ইমিগ্রেশন কর্তৃক পাসপোর্ট হস্তান্তর করবে। ঠিক আছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা থাকা কিছু সংখ্যক পাসপোর্ট কনসুলেট কর্তৃক হস্তান্তর করা হয়েছে, কনসুলেটে যোগাযোগ করে উক্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। ঠিক আছে, তাহলে আপনারা সেটা কনসুলেটে গিয়ে যোগাযোগ করতে পারেন পাসপোর্টের জন্য। 15 নম্বর আর্টিকেল, সেটা হচ্ছে, জরিমানা মওকুফ ও ভিসা নিয়ন্ত্রণকরণ কার্যক্রম শেষ করে সরাসরি কর্মসংস্থান ভিসা ইস্যু করা হবে? উত্তর হচ্ছে, সরাসরি সংশ্লিষ্ট ইমিগ্রেশন গিয়ে পাসপোর্ট, ভিসা, আইডি দাখিল করা হলে জরিমানা মওকুফ করা হবে এবং 6 মাস মেয়াদি জব সিকার ভিসা, কর্ম অনুসন্ধান ভিসা ইস্যু করা হবে। ঠিক আছে, তারপর 16 নম্বর প্রশ্ন হচ্ছে, দুইটা আছে 16 নম্বর প্রশ্ন। এক হচ্ছে, 1 সেপ্টেম্বর 2024 পর ভিসা নিয়মিত হবে, তারা কি সাধারণ ক্ষমার যোগ্য হবে? যদি 1 সেপ্টেম্বরের পর থেকে যদি আপনি ভিসা না লাগিয়ে থাকেন, অবৈধভাবে থাকেন, তাদের কি কার্যকর হবে? দ্বিতীয় হচ্ছে, 1 সেপ্টেম্বর পরে যাদের অ্যাবসকন্ডিং কোনো অভিযোগ পাওয়া যাবে, তাদের কি সাধারণ ক্ষমার যোগ্য হবে কিনা? যারাই কি করবে ইউইতে ডিরিপোর্টেড হয়েছেন, তারা কি সাধারণ ক্ষমার যোগ্য হবে কিনা? উত্তর, না, তাদের কেউ সাধারণ ক্ষমার আওতা হবে না। অর্থাৎ আপনি যদি 1 সেপ্টেম্বর পর থেকে কোনো
ক্রাইম অথবা আপনি ভিসা নিয়ে উত্তীর্ণ হয়ে যান, না লাগান ভিসা, অথবা ভিসায় গিয়ে ভিসা লাগাতে না পেরে অবৈধ হয়ে যান, তাহলে সেটা আপনার এই রিসেন্টলি যে আমরা এতক্ষণ যে ইস্যুগুলো নিয়ে কথা বলতেছিলাম সেই ইস্যুর অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, ইউএইতে জন্মগ্রহণকারী শিশু কি সাধারণ ক্ষমার সুযোগ পাবেন? এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইউএইতে জন্মগ্রহণকারী শিশু যাদের জন্মের 4 মাসের অভিভাবকগণ তাদের ভিসা লাগাতে পারেনি, তাদের সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। অর্থাৎ 4 মাসের মধ্যে যারা ভিসা লাগাতে পারে নাই বাচ্চাদের, তারা সাধারণ ক্ষমা পাবে। তাহলে 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ ক্ষমা চলাকালীন কি জরিমানার মওকুফ করা হবে? উত্তর ক, অবৈধভাবে বসবাসের জরিমানা, খ এস্টাবলিশমেন্ট কার্ড কোম্পানি কার্ডের জরিমানা, ঘ আইডি জরিমানা, ঘ কাজের চুক্তি নবায়ন সংক্রান্ত জরিমানা, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশন ইউএই শ্রম মন্ত্রণালয়। ওকে। আর 19 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কত প্রকার ফি মওকুফ করা হবে? আর ফি মওকুফ করা হবে, 1 নম্বর হচ্ছে রেসিডেন্স ও ভিসা ক্যান্সেল ফি। 1 নম্বর হচ্ছে রেসিডেন্স ও ভিসা ক্যান্সেল ফি। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অ্যাবসকন্ডিং তা মিম ফি। ঠিক আছে। আর 3 নম্বর বা গ হচ্ছে ডিপারচার ফি, দেশে গমন ফি। তারপর ঘ হচ্ছে রেসিডেন্সে ভিসা সংক্রান্ত তথ্য সংগ্রহ ফি। আর উ হচ্ছে এক্সিট পারমিট ফি। এই ফিগুলো মওকুফ করা হয়। আমি অবশ্যই এই কোয়েশ্চেন এবং আনসারের যে একটা আমার লিস্ট আছে ওটা আমি আপনাদের ওইখানে আপডেট করে দিব, ভিডিওর মধ্যে দিব, আপনারা ওটা দেখে দেখে পড়তে পারেন। আর 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের জন্য যোগাযোগের মাধ্যম কি? এই যে সাধারণ ক্ষমার জন্য যে ইস্যুগুলা এতক্ষণ আপনাদের সম্মুখে আমি নিয়ে আসছিলাম, এগুলোর জন্য আপনাদের কোথায় যেতে হবে? উত্তর হচ্ছে আইসিটি কল সেন্টার। আইসিটি কল সেন্টারে আপনি কল করতে হবে। নাম্বারটা হচ্ছে 6005, তারপর হচ্ছে 222, তারপর আবার 22, মানে 2 কয়টা? 5টা 2। ঠিক আছে। আবার বলছি আমি নাম্বারটা 6005, তারপর 1টা 2, 2টা 2, 3টা 2, 4টা 2, 5টা 2। ঠিক আছে। তারপর আপনাকে চ্যাট করার জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে icp.gov.ai। ঠিক আছে। তারপর আমের কল সেন্টার, এই আমের সেন্টার যেগুলো আছে ওগুলোর সাথে যোগাযোগ করতে পারেন দুবাইয়ে। সেইগুলোর নাম্বার হচ্ছে 800511, অর্থাৎ 800511। ঠিক আছে। আর আপনি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশন কল সেন্টার হচ্ছে ওই 60059440, অর্থাৎ 600594, তারপর 4টা 0, অর্থাৎ 10 20 30 40, 4টা 0। ঠিক আছে। এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি দুবাই কনসুলেটে না গিয়ে প্রথমে আপনার নিকটস্থ যে আমের সেন্টারগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করুন, আপনি অথেন্টিক নিউজগুলো পাবেন। ঠিক আছে। দুবাইতে আমের সেন্টার হচ্ছে আপনার পাশেই, অর্থাৎ মুর্শিদবাজার যে এরিয়াটা আছে না, ওইটার পাশে একটা আমের সেন্টার আছে। ওই বিল্ডিংয়ে আপনি আমের সেন্টার অফিসে গিয়ে কথা বলতে পারেন, সেখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।